নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠী। নির্বাচনের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। পরিবর্তনের জন্য চাইলেন ধানের শীষে ভোট। মজলুম একটি দল 5 আগস্টের পর জালিমে পরিণত হয়েছে, আর ফ্যাসিবাদ দেখতে চান না জনগণ। নির্বাচনী জনসভায় জামাত আমির সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার গঠনের ঘোষণা। শেষ মুহূর্তে প্রচারণা তুঙ্গে, প্রতিশ্রুতি নিয়ে পাড়া মহল্লায় প্রার্থীরা, মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর 9 লাখ সদস্য মোতায়েন। ভোট কারচুপির সুযোগ দেখছে না সরকার। নির্বাচন সামনে রেখে ইচ্ছে মতো গাড়ি রিকুইজিশন পুলিশের। মালিককে না জানিয়েই স্লিপ ধরিয়ে দেওয়ার অভিযোগ। আইন মেনেই করার দাবি ঠিক হয়নি ক্ষতিপূরণের অঙ্ক। এবং 15 ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরে শ্রমিক ধর্মঘট স্থগিত। আন্দোলনকারী 17 কর্মচারীকে সাময়িক বরখাস্ত। অন্তর্বর্তী সরকারের সময়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে হচ্ছে না চুক্তি, জানালো বিডা। ভোরের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো একটি গোষ্ঠী। 71 ও 90-এ তাদের ভূমিকা মনে করিয়ে দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভোট নিয়ে ষড়যন্ত্র রুখতে সজাগ থাকতে হবে। ঢাকা উত্তরের বিভিন্ন আসনে নির্বাচনী পথসভায় তিনি বলেন, দেশের ভাগ্য পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য। ক্ষমতায় গেলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পথে পথে পথসভা, উচ্ছ্বাসের শেষ নেই মানুষেরও। রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী জনসংযোগে ঢল নামে নেতাকর্মীদের। নিজ নির্বাচনী আসন ঢাকা 17-র ইসিবি চত্বরে পথসভায় তারেক রহমান পৌঁছতেই স্লোগানে স্লোগানে স্বাগত জানান নেতাকর্মীরা। বক্তব্যের শুরুতেই এই এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। বলেন, রাজধানী সহ পুরো দেশকে নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলা হবে। দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। যেই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময় দিনে যে কোনো সময় হাঁটতে পারবেন, যেই শহরের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। বিএনপি 12 তারিখে সরকার গঠন করলে আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করবো ইনশাআল্লাহ। এরপর তারেক রহমান যান ঢাকা 16 আসনের লালমাঠের পথসভায়। ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধারের কথা জানিয়ে তারেক রহমান বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করা না গেলে উন্নয়নের সুফল পাবে না জনগণ। এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, এটি হবে আমাদের একমাত্র সামনের লক্ষ্য। আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন, যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি, তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে। তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। আমাদের ঢাকা 15 আসনের মিরপুর 10 নম্বরের আদর্শ স্কুল মাঠে পথসভায় যোগ দিয়ে এই এলাকার সমস্যার সমাধানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারি হবে জনগণের ভাগ্য উন্নয়ন ও দেশ পুনর্গঠনের নির্বাচন। কিভাবে দেশের নারীদেরকে আরো ক্ষমতায়ন করা যায়, আমরা দেশের কৃষকদেরকে কিভাবে অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করা যায়, সেই পরিকল্পনা গ্রহণ করেছি। এই সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমি এবং আমার দল বিএনপির আপনাদের সহযোগিতা সমর্থন ছাড়া সম্ভব নয়। বিভাগীয় পর্যায়ে গণসংযোগ শেষে এবার রাজধানীতে নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর বিভিন্ন স্থানে পথসভায় ভোট চাইছেন ধানের শীষের পক্ষে। বললেন, নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে বাস্তবায়ন করবেন তাদের দেয়া অঙ্গীকারগুলো। মিরপুরের কয়েকটি পথসভায় অংশ শেষে রাজধানীতে আরও কয়েকটি পথসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। আর সেই খবর জানাবেন আমাদের সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। এদিন সন্ধ্যায় ঢাকা 14 আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে পথসভায় তারেক রহমান বলেন, নকল সিল বানাতে গিয়ে ধরা পড়ছে ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানো একটি গোষ্ঠী।
মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে। তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। অতীতেও আমরা দেখেছি দেশ স্বাধীনের সময় কিভাবে তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল। আপনাদেরকে সজাগ থাকতে হবে যেন আবার আপনাদের সেই ভোটকে কেউ আমিরামের নির্বাচন করে বাক্সে বন্দি করতে না পারে। রাতে শ্যামলীতে ঢাকা 13 আসনের নির্বাচনী সভায় ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার বার্তা দেন তারেক রহমান। 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সবচাইতে বেশি যেই জোরটি আমরা দিব সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য আইন শৃঙ্খলার ব্যবস্থা করা এবং রাস্তাঘাটের অবস্থা সবচাইতে নিরাপদ করা, মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারে। পরে তেজগাঁও শিল্পাঞ্চলের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে জোটের প্রার্থী সাইফুল হকের কোদাল মার্কার পক্ষে প্রচারণায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, আন্দোলনের পরে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার সঙ্গেও একযোগে কাজ করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এই এলাকায় কোদাল মার্কার আমাদের যে প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল বিগত আন্দোলন সংগ্রামের সময়, আমরা এই এলাকায় কোদাল মার্কা প্রার্থীকে আমরা দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে দিয়েছি, যাতে কেউ ষড়যন্ত্র করে সেই নকল সিল দিয়ে অন্য কোনো রেজাল্ট করতে না পারে। সেই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা, কারণ এইখানে কোদাল জেতা মানেই এখানে ধানের শীষ জেতা। রাতের শেষ নির্বাচনী প্রচারণায় তারেক রহমান যোগ দেন ঢাকা 11 আসনের সাতারকুল এলাকায়। বলেন, শুধু ভোটাধিকার প্রয়োগ নয়, নির্বাচিত করতে হবে সঠিক ব্যক্তি ও দলকে। 12 তারিখে শুধু যে ভোট দিতে হবে, ভোট দিলেই শুধু হবে না, সঠিক ব্যক্তিকে ভোট দিতে হবে। সঠিক ব্যক্তিকে আমাদেরকে বুঝতে হবে কারা মানুষের বিপদের সময় তার পাশে থাকে। আমাদের বুঝতে হবে কোন দল বিপদে আপদে মানুষের পাশে থাকে এবং কোন রাজনৈতিক দলের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে, এটিও আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। সোমবারও রাজধানীতে 8টি পথসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই যুবকদের আগামী নির্বাচন হবে দেশ গড়ার এবং মানুষের ভাগ্য পরিবর্তনের, আর সে লক্ষ্যে ঢাকা উত্তর সিটির জনসভাগুলোতে নানা পরিকল্পনা তুলে ধরলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি সকলকে সজাগ থাকার আহ্বান জানালেন যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্টের পর জালিমে পরিণত হয়েছে একটি পক্ষ, এমন অভিযোগ তুলে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 15.5 বছর যারা কোথাও ছিল না তারাই এখন ফিরে এসে মামলা বাণিজ্য করছে। রাজধানীতে একাধিক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, আর ফেসিবাদ দেখতে চায় না জনগণ, সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার গঠন করবে জামাত। রাজধানীর বাড্ডায় 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় অংশ নেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। মঞ্চে তিনি পরিচয় করিয়ে দেন ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে। এ আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম সভাপতির বক্তব্যে অভিযোগ করেন, একটি দল বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা করছে। আর ঢাকা 13 আসনে ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, পুরানো রাজনৈতিক বন্দোবস্ত বিদায় করতেই এক হয়েছে দেশের মানুষ। বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডামি আর সন্ত্রাসকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট আর দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে। 5ই আগস্টের আগে যারা প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিল, তাদের এখানে স্থানীয় নেতারাই গত 30 বছর ধরে ভাগ বাটোয়ারা করে এই ভূমি দখল করেছে। তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে, ব্যবসায়িক স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল। আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দল দুর্নীতির টুটি চেপে ধরার ঘোষণা দিয়ে নিজেরাই ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে। নির্বাচিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দেন জামাত আমির। একটি দল তার মাঝে মধ্যে বলেন ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন, তাইলে যে 59 জন ভয়াবহ ঋণখেলাপি, ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায়
আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয় তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন ইনশাআল্লাহ। এদিকে সন্ধ্যায় রাজধানীর মিরপুরে কাফরুলে গণসংযোগে অংশ নেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। ফ্যাসিবাদী কায়দায় আর দেশ পরিচালনা দেখতে চান না জানিয়ে সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার গঠন করার কথা জানান তিনি। ফ্যাসিবাদী কায়দায় আর আমরা এই দেশ পরিচালিত হোক এটা চাচ্ছি না। চতুর্দিকে এখন একটা বাঁধভাঙা জোয়ার শুরু হয়েছে, সেটি হচ্ছে পরিবর্তনের পক্ষে। জামাতে ইসলামী কোনো দলীয় সরকার গঠন করবে না। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ সরকার গঠন করব। ক্ষমতায় এলে জোটের এমপি মন্ত্রীরা জনগণের সামনে সম্পদের বিবরণী পেশ করবে বলেও কথা দেন ডাক্তার শফিকুর রহমান। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার বাকি মাত্র একদিন। শেষ সময়ে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের। বিএনপি মহাসচিব বলেছেন, প্রতিপক্ষকে আক্রমণ নয়, মানুষের জন্য কাজের পরিকল্পনা তুলে ধরেছেন তারেক রহমান। এদিকে ভোটের দিন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামাত। দরজায় কড়া নাড়ছে ভোট। ভোটারের মন জয়ে শেষ সময়ে নানা প্রান্তে ছুটছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও একে নিজ নির্বাচনী আসনে প্রচারণায় নামেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পথসভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, প্রতিপক্ষকে আক্রমণ নয়, মানুষের জন্য কাজের পরিকল্পনা তুলে ধরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র সংস্কারের জন্যই বিএনপি গণভোটে হ্যাঁ এর পক্ষে বলেও জানান তিনি। অন্য দলকে গালিগালাজ করেন নাই, প্রতিপক্ষকে কিছু বলেন নাই। তিনি কি করবেন সরকারি কাজে সেই কথাগুলো বলেছেন। আমরা হাই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ আমরা হাতে ভোট দেব। খুলনা ৫ আসনে জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ারের নির্বাচনী সমাবেশে যোগ দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তারা বলেন, এদেশের মানুষ আর পুরনো রাজনীতিতে ফিরতে চায় না। গত 54 বছরে যে 3টি দল রাষ্ট্র শাসন করেছে তাদেরকে আমরা আর চাই না। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হবে। লুটপাট, গুন্ডামি এবং সন্ত্রাস বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ। জনসমর্থন না থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে একটি দল নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেন নোয়াখালী 1 আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। নির্বাচন বানচাল ষড়যন্ত্র করলে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, জনগণ সেটা শক্ত হয়ে রুখবে ইনশাআল্লাহ। সিরাজগঞ্জ 6 আসনে এনসিপি প্রার্থী এসএম সাইফ মুস্তাফিজের পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, তরুণ প্রজন্ম আর ঘরে বসে থাকবে না। আমাদের আবার ডু অর ডাই এর বিষয়। এবার যদি তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে আপনারা ভোট কেন্দ্র দখল করার কোনো চেষ্টা করেন, আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না। নেত্রকোনা 1 আসনে নির্বাচনী প্রচারে বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নির্বাচন নিরপেক্ষ না হলে মানুষ আবারও রাজপথে নেমে আসবে। সারা বাংলাদেশে ভোট সুষ্ঠু না হলে মানুষ কিন্তু আবার রাজপথে নেমে আসবে, তাদের অধিকার রক্ষার জন্য, অধিকার আদায়ের জন্য। এদিকে নির্বাচন উপলক্ষে সারা দেশে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে রাজধানীতেও শেষ সময়ের নির্বাচনী প্রচারণা তুঙ্গে। ঢাকা 8 আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের অভিযোগ, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চক্রান্ত করছে একটি পক্ষ। যদিও ভোট কারচুপি করে ফল পাল্টানোর ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দেন 11 দলীয় ঐক্যের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা তুঙ্গে। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, একে অপরকে তোপ দাগাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। রোববার দুপুরে মতিঝিল এলাকায় গণসংযোগে অংশ নেন ঢাকা 8 আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। অভিযোগ করেন, 2008 সালের মতো এবারও নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে একটি পক্ষ। মির্জা আব্বাস আরো বলেন, নানাভাবে তাকে অশান্ত করে ভোট টানার চেষ্টা করছে প্রতিপক্ষ। বিরোধী পক্ষ যারা আছে তারা আওয়ামী লীগের মতো 2008 সালে যেটা হয়েছিল সেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা করতেছে।
এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে নির্বাচনী প্রচারণায় অংশ নেন 11 দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। ভোট কারচুপি করে ফল পাল্টানোর ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি ভোট না হলে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ তৈরি হবে। আমরা তো মাঠে, আমরা কিভাবে ফল পাল্টাতে যাব? আমরা তো সরকারে নাই। ইলেকশনটা 12 তারিখে হোক, যদি না হয় এটাতে আওয়ামী লীগের একটা পুনর্বাসনের সুযোগ বাংলাদেশের সৃষ্টি হবে, ইন্ডিয়ায় জায়গায় সুযোগ নেবে। এদিকে সন্ধ্যায় ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের মায়ের সঙ্গে দেখা করেন জামায়াত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। পরে দুই প্রার্থী বলেন, মতভিন্নতা থাকলেও এমন সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ চান তারা। নির্বাচন হবে, হার জিত থাকবে, আমাদের সবার ওই মেন্টালিটিটা থাকতে হবে যে একটা রেজাল্ট হবে, কিন্তু সেটার জন্য আমরা মরিয়া হয়ে যাব, ভোট কেন্দ্র দখল করব, গুম খুন হত্যা করে ফ্যাসিবাদ কায়েম করব, এটা আমরা কোনোদিনও চাই না। জয় পরাজয় আল্লাহ নির্ধারণ করবেন, জনগণ এখানে ভোট দিবে, যে জিতুক আমরা একসাথে কাজ করব। ভোটের ফল যাই হোক মেনে নেয়ার ঘোষণা দুই প্রার্থীর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদী আমলে সংঘটিত গুম খুনের বিচার নিশ্চিতে প্রতিশ্রুতি দিয়েছেন এনসিপি আহ্বায়ক ও ঢাকা 11 আসনে শাপলাকলী প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম। ক্ষমতায় গেলে লুটপাট ও অর্থ পাচারকারীদের দায় মুক্তি না দেওয়ার ঘোষণা দেন তিনি। রোববার সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়ার নির্বাচনী ভাষণে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেন নাহিদ ইসলাম। ফ্যাসিস্ট যুগে সংগঠিত গুম খুন নির্যাতন মিথ্যা মামলা ও হামলার বিচার হবে। বিভিন্ন বাহিনীর ভেতরে গুম খুন নির্যাতন দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে। তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি বিধান করা হবে। ব্যাংক ও উন্নয়ন প্রকল্প লোপাটের অর্থ উদ্ধার ও বিচার আমাদের অন্যতম কর্তব্য। আমাদের লড়াই হবে সেই নিপীড়নের ব্যবস্থা ও বিচারহীনতার সংস্কৃতি সমূলে উৎপাটন করা এবং আওয়ামী ফ্যাসিবাদের সকল প্রবণতা সমাজ থেকে মুছে ফেলা। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। ফ্যাসিবাদী ব্যবস্থার অর্থনীতি এবং রাজনীতির পরিবর্তন ঘটিয়ে এক নতুন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ন্যায়ভিত্তিক এক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। আমাদের লক্ষ্য একটি আধুনিক ভারসাম্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ, যেখানে নাগরিকের সম অধিকার তার ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস ও পরিচয়ের ঊর্ধ্বে স্থান পাবে। ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় ইসলামের মূলনীতিকে প্রাধান্য দেবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 30 দফা ইশতেহার তুলে ধরেন তিনি। স্বাধীনতার পরে 54টি বছর অতিক্রান্ত হয়েছে। আমরা কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার পাই নাই। অতীতে যারাই দেশ পরিচালনা করেছে তাদের কেউই এই দায় এড়াতে পারবে না। এখানে ভোটার হিসাবে আমার আপনার দায়ও রয়েছে। ভুল নীতি ও নেতাকে ভোট দেওয়ার মাধ্যমে এর দায় আমাদের উপরেও বর্তায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভূখণ্ডের মানুষের হাজার বছরের চর্চিত বিশ্বাস ও জীবনাচারের নীতি ইসলামকে রাষ্ট্র পরিচালনার নীতি হিসাবে উপস্থাপন করেছে। ঢাকা 15 আসনে জামাত আমির ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন হুমকি ধামকি সহ নারীদের উপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। রোববার বিকেলে নির্বাচন কমিশনের সিইসির সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, পক্ষপাতমূলক আচরণ করছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। এভাবে চললে ভালো নির্বাচন হওয়া নিয়ে প্রশ্ন তৈরি হবে বলে মন্তব্য করেন এহসানুল মাহবুব জুবায়ের। আমরা ওসির ব্যাপারে বলেছি, বাউফলের ওসি চূড়ান্তভাবেই তিনি এক পক্ষপাত দুষ্ট, একদম পুরোপুরি তিনি পক্ষপাত দুষ্ট আচরণ করছেন। আমরা এসিকে বলেছি তাকে অবিলম্বে সেখান থেকে প্রত্যাহারের জন্য। ঢাকা সহ বিভিন্ন জায়গাতে বারবার এই ঘটনাগুলো ঘটছে। আমরা ওনাদেরকে বিস্তারিত বলেছি যে এই ব্যাপারে ওনাদের পক্ষ থেকে আমরা তড়িৎ পদক্ষেপ আশা করি। অবাধ সুষ্ঠু নির্বাচন ও গণভোট আয়োজনের মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনীর 9 লাখের বেশি সদস্য। 14 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন তারা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে মাঠে নেমেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার সকালে তেজগাঁও সেনা ক্যাম্পের নেতৃত্বে ঢাকা 12 আসনে মহড়া চালায় বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার।
নির্বাচনে সহিংসতার কোনো আশঙ্কা দেখছে না আইনশৃঙ্খলা বাহিনী, তবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ভোটারদেরকে বলবো যে আপনারা নির্বিঘ্নে কোনো ধরনের শঙ্কা ছাড়া ভোট কেন্দ্রে আসতে পারবেন। ভেন্যু অনুযায়ী ভাগ করে এবং ওয়ার্ড অনুযায়ী ভাগ করে আলাদা আলাদাভাবে ৩-৪ স্তরের স্ট্রাইকিং ফোর্স থাকবে। ঢাকা মহানগরীর 13টি সংসদীয় আসনের 2131টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত 1614টি, যা মোট কেন্দ্রের প্রায় 76%। এসব কেন্দ্রের ঝুঁকির কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে ব্যবস্থা। ঢাকা মহানগরীতে যে 2131টি ভোট কেন্দ্র রয়েছে সেগুলোকে দুটো ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ন্যূনতম পক্ষে 4 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং সাধারণ যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে ন্যূনতম 3 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন বিভিন্ন বাহিনীর 9,70,000-এর বেশি সদস্য। পাশাপাশি কাজ করবেন 1050 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে রংপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারে নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। খুব শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে। বলেন, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে প্রস্তুত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যানবাহন রিকুইজিশন করছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ট্রাফিক বিভাগ। যানবাহন মালিকদের অভিযোগ, তাদের সঙ্গে কথা না বলেই রাস্তায় গাড়ি আটকে জোর করে রিকুইজিশন স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে। সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, রিকুইজিশন করলে ক্ষতিপূরণের বিধান থাকলেও কোনো আলোচনা করা হয়নি। আর ট্রাফিক বিভাগ বলছে, আইন মেনেই করা হচ্ছে রিকুইজিশন, তবে গাড়ির ক্ষতিপূরণের অঙ্ক এখনো ঠিক হয়নি। মাসুদুর রহমানের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে ইতোমধ্যেই প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10 লাখ সদস্য। এত পরিমাণ সদস্যের চলাফেরায় তাই নিজস্ব গাড়ির বাইরে সরকারি ও বেসরকারি গাড়ি রিকুইজিশনের জন্য ডিএমপি ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেয় ইসি। তবে নির্বাচনের 4 দিনের ছুটিতে অনেক সরকারি গাড়ি অব্যবহৃত থাকবে। অভিযোগ উঠেছে, সেগুলো না করে ব্যক্তিগত গাড়ি করা হচ্ছে রিকুইজিশন। পড়ি কিনা এরকম একটা ভয় আসছে, কাজ করতেছে। আমার একটা প্রাইভেট গাড়ি, আমি যদি এটা রিকুইজিশনে পড়ি, কাগজপত্র সব জব্দ রাখছে। এখন একটা টাইমিং দিয়ে দিচ্ছে, 10 তারিখে এটা চলে যেতে হবে মুন্সিগঞ্জ। একই চিত্র গণপরিবহনের ক্ষেত্রেও। রাজধানীর আজিমপুর থেকে গাজীপুর গ্রামে ভিআইপি পরিবহনের এই মালিকের 2টি গাড়ি করা হয়েছে রিকুইজিশন। তার অভিযোগ, তাকে জানানোর প্রয়োজন মনে করেনি ট্রাফিক পুলিশ। রাস্তায় আটকে ধরিয়ে দেওয়া হয়েছে স্লিপ। আমার এটার ক্ষতিপূরণটা দিবে কে? এটাই আমার দরকার, না হলে আমার পেটে লাথি পড়ার অবস্থা, কারণ আমিও তো সংসার পরিবার নিয়ে চলি। ভিআইপির মতো আজিমপুর বাস স্ট্যান্ড থেকে চলাচল করা বেশিরভাগ পরিবহনেরই একই অবস্থা। তাদের অভিযোগ, মালিক তো দূরে, চালক ও তাদের সহকারীরাও জানেন না তারা খাবারের খরচটুকুও পাবেন কিনা। রানিং এর সিগন্যাল চাপায় আর তারা কাগজপত্র নিয়ে গেল, লাইসেন্স নিয়ে গেল, হ্যাঁ, আর একটা স্লিপ ধরাই দিয়েছে। ওই স্লিপ অনুযায়ী মনে করো আমাদের রিকুইজিশন কাটতে হবে। রিকুইজিশনে গাড়ি যাবে, স্টাফের যে বেতন বা তাদের যে সংসার চালানোর যে খরচটা, এই ন্যূনতম খরচটাও সরকার আমাদের দিচ্ছে না। আমাদের যে গাড়িতে 3 জন লোক যে আসি, আমরা যেন একটু ভালোভাবে চলতে পারি, কারণ আমরা ভোট থেকে তো বঞ্চিত। সড়ক পরিবহন মালিক সমিতিও বলছে, অন্যান্যবার নির্বাচনের গাড়ি রিকুইজিশনের প্রয়োজন হলে সমিতির সাথে যোগাযোগ করা হয়, কিন্তু এবার কিছুই করা হয়নি। এবার এর ব্যর্থ হয়েছে। ব্যর্থ, কোনো রেসপন্স কাউকে জানানো হয় নাই, কোনো বিষয়ে আলাপ করা হয়নি। পরবর্তীতে আমরা পুলিশের সাথে যোগাযোগ করে পরবর্তীতে নির্বাচন কমিশনের সচিব মহোদয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু আমরা ব্যর্থ হয়ে পরবর্তী চিঠি দিই। তাতেও আমরা কিন্তু কোনো লিখিত জবাব বা কোনো রেসপন্স পাইনি। তবে ডিএমপির দাবি, ঢালাওভাবে ব্যক্তিগত গাড়ি রিকুইজিশন করা হয়নি, সরকারি গাড়িও করা হয়েছে। রিকুইজিশনের ক্ষেত্রে বর্তমানে যেটা প্রচলিত নিয়ম আছে, সেই প্রচলিত নিয়ম অনুযায়ী আপনি কোথাও অঙ্কটা বলা নেই, কিন্তু আমরা সবাইকে বলেছি যে আমরা সমস্ত হিসাব রাখছি। আমরা আপ্রাণ চেষ্টা করব প্রত্যেকটা রিকুইজিশন গাড়ির মালিককে কিছু টাকা পৌঁছে দেওয়ার। পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, আগে থেকেই কাঠামো তৈরি না করে গাড়ি রিকুইজিশন করা ঠিক হয়নি। এসব গাড়িগুলো যাতে ঠিকমতো ক্ষতিপূরণ পায় সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে। রিকুইজিশন একটা আতঙ্ক হয়ে গিয়েছে, অথচ এটা হওয়ার উচিত ছিল একটা স্ট্যান্ডার্ড একটা সিস্টেমের মাধ্যমে, যে মানুষ কোন জায়গাতে কত দিনের জন্য এবং ভাড়াটা কত পাবে মালিক, এবং চালকের জন্য কি কি ফিক্সড রয়েছে, তার হচ্ছে যে খরচটা কিভাবে দিবে সেটা নির্ধারণ করা। পাশাপাশি ভবিষ্যতে রিকুইজিশনে যানবাহন মালিক তাদের উৎসাহী করতে ক্ষতিপূরণের টাকা বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের।
মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। বরিশাল বিভাগে ৪২ উপজেলার মধ্যে ১৩টি দুর্গম, অর্ধেকের বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত। নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। আন্তর্জাতিক শ্রম বাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে দক্ষতা উন্নয়ন সনদ জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ NSDA এর গভর্নিং বডির সভায় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। ২০১৮ সালে প্রতিষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের এটি ছিল গভর্নিং বডির দ্বিতীয় সভা। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের শ্রমশক্তির চাহিদা অনেক, কিন্তু প্রশিক্ষণের সনদ জালিয়াতি ও প্রতারণার জন্য কর্মীদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। দায়িত্ব নেয়ার পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আগে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রায় ২ ঘন্টা পর মন্ত্রণালয় থেকে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা না বললেও জানান, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। এছাড়া প্রায় একই সময়ে মার্কিন দূতাবাসের পেজ থেকে জানানো হয়, ঢাকা ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে ব্রেন্ট ক্রিস্টেনসেনের। বৈষম্য দূর করতে নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীতে সেমিনারে নারীর নিরাপত্তার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নেয়ার আহ্বান জানান তিনি। এদিকে বিএনপি ক্ষমতায় গেলে নারী শিশুর স্বাস্থ্যে বিশেষ নজর দেওয়ার প্রতিশ্রুতি দেন ডাক্তার জুবাইদা রহমান। গণতন্ত্রের সংগ্রামে নারীর অবদান ও আগামীর বাংলাদেশ নিয়ে সেমিনারে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার নীতি নির্ধারণী পর্যায়ের নারীরা। এতে যোগ দেন ব্যারিস্টার জাইমা রহমানও। আমরা দেখলাম নারীরা কিভাবে সেমিনারে উঠে আসে সমাজ, কর্মক্ষেত্র, রাজনৈতিক পথচলায় নারীদের বৈষম্য, বঞ্চনার কথা। নারীর প্রতিনিধিরা বলেন, নির্বাচন সামনে রেখে যখন নারীর অধিকার নিয়ে কথা বলা উচিত, তখন নারীর অস্বস্তি নিয়ে আলোচনা করতে হচ্ছে। সময় আসলে নারী শক্তি যাতে কোনোভাবেই সামনে না আসে তার জন্য অনেক চেষ্টা চলছে। আমরা জানতে চাই যারা সরকার ফর্ম করবেন তারা কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন, এবং আমাদের উপর নির্ভর করবে আমরা কি ধরনের ডিসিশন নেই। সংবিধানে সবার সমান অধিকার দেয়া হলেও নারীকে পেছনে ঠেলে দেওয়ার জন্যই বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ করেন ব্যারিস্টার সারা হোসেন। আমরা দেখছি যে ইভেন এই সরাসরি বৈষম্য করা যাবে না, যেটা পরিষ্কার, যেটা 50 বছর আগে অর্জিত যে অধিকার, সেটার উপরে কিন্তু হাত দেওয়া হচ্ছে। সেমিনারে ব্যারিস্টার জাইমা রহমান বলেন, নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। রাজনৈতিক দলগুলোকে নারীর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্সের মধ্যে পলিটিক্যাল পার্টিদের এই দায়িত্বটা নিতে হবে ইন টার্মস অফ সাইবার বুলিং আর ফিজিক্যাল অলসো সেফটি। আমাদের আইন তো আছে, কিন্তু পলিটিক্যাল পার্টির দায়িত্ব নিতে হবে। এদিকে গুলশান লেক পার্কে গুলশান বনানী বাড়িধারা সোসাইটি ক্লাবের নারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও চা চক্রে যোগ দেন ডক্টর জুবাইদা রহমান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ নজর দেয়া হবে নারী ও শিশুদের স্বাস্থ্য খাতে। আমরা নিশ্চিত করতে চাই বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ, মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা, সবেতন 6 মাসের মাতৃত্বকালীন ছুটি, নিরাপত্তা এবং তাদের সুরক্ষা, নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা। মতবিনিময় সভায় নারীদের অগ্রযাত্রায় সকলের সহায়তা চান ডক্টর জুবাইদা রহমান। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। পেশাদার অফিসার হিসেবে র্যাবে পাঠানো হতো, কিন্তু অনেকে অপরাধী হিসেবে ফেরত আসতেন সেনাবাহিনীতে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়ার ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে উঠে এসেছে এই তথ্য, যাতে ফুটে উঠেছে আওয়ামী লীগ সরকারের আমলের গুম ও খুনের চিত্র। আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম ও খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। কিভাবে পেশাদার বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছিল উঠে আসে তার জবানবন্দিতে।
সাবেক সেনাপ্রধানের দাবি 2008 সালে ক্ষমতা আসার পর থেকেই শেখ হাসিনা বিশ্বাস করতেন একটি দুর্বল সেনাবাহিনী তার ক্ষমতার জন্য বেশি নিরাপদ। তার এ পরিকল্পনা মূল কলকাঠি নাড়তেন শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী। গড়ে তোলেন অপরাধের নেক্সাস। বাংলাদেশের সেনাবাহিনীকে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সেনাবাহিনীর পেশাদারিত্ব নষ্ট করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারিক সিদ্দিকীর নেতৃত্বে একটা যে নেক্সাস তৈরি হয়েছিল, তারা কিভাবে এটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করেছেন, সেই কথাগুলো তিনি আজকে তুলে ধরেছেন আদালতের সামনে। জবানবন্দিতে ইকবাল করিম ভুইয়া জানান, পেশাদার অফিসার হিসাবে র্যাবে পাঠানো হলেও অনেকে অপরাধী হিসাবে সেনাবাহিনীতে ফেরত আসতেন। জিয়াউল আহসান ছিলেন এমনই এক বেপরোয়া চরিত্র, তাকে থামানোর চেষ্টা করেও সম্ভব হয়নি। তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করতেন, এবং তিনি এই সব অফিসারদেরকে, সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর ব্যাপারে ঘোরতর আপত্তি জানিয়েছিলেন। জিয়াউল আহসান র্যাবে গিয়ে তিনি গুমপূর্বক মানুষ হত্যা করার ব্যাপারে যে তার দক্ষতা এবং বেপরোয়া মনোভাব ছিল, সেটির বিষয়ে তিনি আদালতে বলেছেন। সাবেক সেনাপ্রধানের এই জবানবন্দির সমালোচনা করেছেন আসামি পক্ষের আইনজীবী। এই সেনাবাহিনী সম্পর্কে উনি অনেক গীবত গেয়েছেন, যেটা একজন সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে অন্ততপক্ষে প্রকাশ্যে এটা আমি আশা করিনি। সাক্ষ্যে ইকবাল করিম ভুইয়া আরও বলেন, ১/১১ পর তারেক রহমান সহ বিভিন্ন রাজনীতিবিদকে অবৈধভাবে তুলে নিয়ে আটক রাখার অভ্যাস তৈরি হয় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন গত 6 ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের কাছে নোট ভার্বাল পাঠিয়েছে। নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য সহযোগিতা কামনা করা হয়েছে। শহীদ হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে পুনর্ব্যক্ত করছে বাংলাদেশ। পটুয়াখালীর পায়রা বন্দরে নির্মাণাধীন সেতুর সেন্টারিং ভেঙে নদীতে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 10 শ্রমিক। রোববার সকালে নির্মাণাধীন 4 লেন সেতুর লোহার সেন্টারিংয়ের ওপর বসে কাজ করছিলেন 10 থেকে 15 জন শ্রমিক। এ সময় হঠাৎই চেইন ছিঁড়ে পড়ে যায়। আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে রাসেল নামে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যৌথ বাহিনীর অভিযানের পরও উন্নতি নেই নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতির, এতে ঝুঁকি আছে সুষ্ঠু নির্বাচনের। টিআইবির এক পর্যবেক্ষণে উঠে এসেছে এই তথ্য। রোববার দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী প্রধান ইফতেখারুজ্জামান বলেন, প্রচারণায় দলগুলো আচরণবিধি লঙ্ঘন করলেও ইসির কোনো পদক্ষেপ নেই। 1.5 বছরেও উপদেষ্টার সম্পদের হিসাব দিতে না পারা নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মনে করেন টিআইবি প্রধান। গণভোটে হ্যাঁ বিজয়ী হলে সংবিধানের 4 মূলনীতি বাতিল হবে, এমন প্রচারণা হাস্যকর ও উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনী দল ও জোটের মধ্যে সংঘাত হয়েছে, আন্তদলীয় কোন্দল হচ্ছে, ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা এবং সহিংসতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। ফলে অস্থিতিশীল পরিস্থিতি অধিকতর অস্থিতিশীল হয়েছে এবং ঝুঁকির সৃষ্টি হচ্ছে। নির্বাচন কমিশনের উপরে যে আরোপিত দায়িত্ব বা ক্ষমতা, সেটি কার্যকর প্রয়োগের ক্ষেত্রে দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। প্রয়াস আছে, আমি বলছি, কিন্তু ঘাটতি আছে। তার পেছনে অবশ্য মূল চালিকা শক্তি হচ্ছে রাজনৈতিক দল। তারা এত প্রভাবশালী যে নির্বাচন কমিশন অনেক সময় কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয়। নদীবেষ্টিত বরিশাল বিভাগের 42টি উপজেলার মধ্যে 13টি দুর্গম হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। সরকারি নথিতে 2838টি ভোট কেন্দ্রের অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 34টি কেন্দ্র বিদ্যুৎবিহীন, যদিও এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। পুরোদমে চলছে সিসি ক্যামেরা বসানোর কাজ। রোববার সকালে বরিশালের কাশীপুরের একটি ভোট কেন্দ্রে দেখা যায় এই দৃশ্য। দ্রুত সময়ে সকল কেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপনে তড়িঘড়ি। নির্বাচন কমিশনের এমন উদ্যোগে খুশি ভোট গ্রহণকারীরাও, যদিও নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানিয়েছেন কেউ কেউ। নির্বাচন কমিশন অফিস থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে যতগুলো ঝুঁকিপূর্ণ আছে আপনার কেন্দ্র আছে, ওগুলোতে আপনার 6টা করে ক্যামেরা দেওয়া হচ্ছে সিসি ক্যামেরা, আর হচ্ছে যেগুলোতে আপনার ঝুঁকিপূর্ণ কম ওগুলোতে আপনার 2টা করে ক্যামেরা দেওয়া হচ্ছে। বিগত
কয়েকবার আমরা যখন ভোটের দায়িত্ব পালন করছি, অ্যাট ফার্স্ট আমি দেখতেছি এবারের নিরাপত্তাও অনেক বেশি কার্যকর। নির্বাচনটা আসলে একটা উৎসব মুখরই মনে হইতেছে, মানে এই বিগত দিনগুলোতে। আমরা চাই যে আমাদেরকে যেন সঠিকভাবে নিরাপত্তা দিয়ে আমরা যেন ডিউটি করতে পারি। দেশের সবচেয়ে বেশি নদীবেষ্টিত বিভাগ বরিশাল। বিভাগের এমন বেশ কয়েকটি উপজেলা রয়েছে যা মূল শহর থেকে একদম বিচ্ছিন্ন। যাতায়াতের ভরসা নৌপথ। আছে চরাঞ্চল সহ একেবারে দুর্গম উপজেলা। বিভাগে 2838টি কেন্দ্রে হবে ভোট গ্রহণ। বিভাগীয় প্রশাসনের তথ্যমতে এসব কেন্দ্রের অর্ধেকেরই বেশি ঝুঁকিপূর্ণ। মাত্র 239টি কেন্দ্রে আগে থেকে আছে সিসি ক্যামেরা, আর বিদ্যুৎ নেই 34টি কেন্দ্রে। আর বিভাগের 42টি উপজেলার 13টি দুর্গম। সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ পুঙ্খানুপুঙ্খভাবে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর আরও নজরদারি বাড়ানোর দাবি নির্বাচন পর্যবেক্ষক ও ভোটারদের। আমরা চাই একটা মাদকমুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশে যুব সমাজ থাকবে একদম নিরাপদ, যে সমাজে প্রত্যেকটা মানুষ ইনসাফ পাবে, ন্যায় বিচার পাবে, যে সমাজে থাকবে না কোনো বৈষম্য। যেই বাংলাদেশে আমরা নারী পুরুষ সবাই সমানভাবে তাদের কাজে অংশগ্রহণ করতে পারবে। মানুষ যাতে নির্বিঘ্নে ভালো থাকতে পারে, ভালো খাইতে পারে, এইটাই আমরা আশাবাদী। যে যে দল করি বা যে যে প্রেক্ষাপট হোক না কেন, আমরা একটাই আমাদের পরিচয় থাকবে, আমরা বাঙালি। একটু ইতিবাচক আমরা পাচ্ছি যে সিসি ক্যামেরাগুলি আছে, নিরাপত্তা বাহিনী বলতেছে তাদের বেশ একটা ইতিবাচক তারা এটাকে নিছে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে কতটুকু সেটি হবে এবং নির্বাচনের সাথে ভোট গ্রহণের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাপারটাও খুব সতর্ক থাকতে হবে। তবে ভৌগোলিক চিত্রে বরিশাল বিভাগকে ভাগ করা হয়েছে কয়েকটি নিরাপত্তা স্তরে। ভোলা, পটুয়াখালী ও বরগুনার উপকূলীয় আসনগুলোতে নৌবাহিনী ও কোস্টগার্ডের বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও সশস্ত্র বাহিনী মোতায়েন হয়েছে সর্বত্র। দুর্গম আসনগুলোতে ব্যবহার হবে ড্রোন। নিরাপত্তা নিশ্চিতে বরাদ্দ এসেছে একটি বিশেষ হেলিকপ্টারও। ফার্স্ট লেয়ারে পুলিশ, আনসার, ক্ষেত্রবিশেষ বিজিবি, ক্ষেত্রবিশেষ কোস্টগার্ড, নেভি এবং সশস্ত্র সেনাবাহিনী থাকবে। আর স্ট্রাইকিং ফোর্স, মোবাইল পেট্রোল থাকবে। আমরা শতভাগ আমাদের সমাজ ভোটারদের বলতে পারি যে আপনারা নির্বিঘ্নে আসুন, ভোটাধিকার প্রয়োগ করুন। বরিশাল বিভাগের 6 জেলায় 21টি সংসদীয় আসন। মোট ভোটার 22,84,978 জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ভোরের সময় আরও থাকছে। তলানিতে নেমেছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। নীতির সুদহার অপরিবর্তিত রেখেই মুদ্রানীতি ঘোষণা করছে কেন্দ্রীয় ব্যাংক। বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার তাগিদ। পটুয়াখালীর বাউফলে বিএনপি ও জামায়াতের মধ্যে নির্বাচনী প্রচারণাকে ঘিরে দুপক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। পুলিশ জানায় রোববার বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজারে নির্বাচনী প্রচারণা চালায় বাউফল 2 আসনের বিএনপি প্রার্থী শহীদুল আলম তালুকদার ও জামায়াতের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এ সময় দুপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে এবং গুরুতর আহত একজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লালমনিরহাট 1 আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বুড়িমারি পাটগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার সমর্থকরা। অভিযোগ উঠেছে রোববার নির্বাচনী প্রচারণা শেষে হাতীবান্ধা উপজেলার জোড়াপুকুর এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত শিহাব আহমেদের গাড়ি বহরে হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থী শিহাব সহ তার সঙ্গে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি। এদিকে নোয়াখালীর হাতিয়ায় এনসিপি মনোনীত প্রার্থী হান্নান মাসুদের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় 6 জন আহত হয়েছেন। নীলফামারীর সদর আসনের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো ও নির্বাচনী ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। রোববার দুপুরে নীলফামারী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। বক্তারা অভিযোগ করেন একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে এসব কর্মকাণ্ড চালাচ্ছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবাইকে শান্তিপূর্ণ থাকার আহ্বান জানান বক্তারা।
বিএনপি ও জামাতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাবনা 1 আসনে। একদিকে জামাতের হয়ে লড়ছেন মাওলানা মতিউর রহমান নিজামী পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, অপরদিকে ধানের শীষের প্রার্থীকে সমর্থন দিয়ে বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদ। এর ফলে ভোটের মাঠে আসছে নতুন সমীকরণ। তবে নিজেদের জয়ের জন্য আশাবাদী সবাই। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণার শেষ প্রান্তে দিনরাত এক করে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। পাবনা জেলার সাথিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা 1 নানা কারণে আলোচনায় আছে এবারের নির্বাচনে। এ আসন এক সময় ছিল জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী। এবার এখানে প্রার্থী হয়েছেন তার ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। এ আসনে শুরুতে 4 জন প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইদ বিএনপিতে যোগ দিয়ে নিজের সব সমর্থকদের নিয়ে ধানের শীষের প্রার্থী ভিপি শামসুর রহমানের পক্ষে কাজ করছেন। তারা এই রাষ্ট্রকে একটা উন্নত বিশ্বের পর্যায়ে না নিয়ে পশ্চাৎপদ একটা রাষ্ট্রের দিকে ঠেলে দিতে চায়, তাদের অবশ্যই আমরা পরাজিত করব। বিএনপির সকল প্রার্থীরা আমরা ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ আমরা নির্বাচনের মাঠে আমরা কাজ করছি, এতে ব্যাপক সাড়া পাচ্ছি। তবে সব বাধা উপেক্ষা করে নিজেদের বিজয় ছিনিয়ে আনার দাবি জামাত নেতা ও সমর্থকদের। বিভিন্ন স্তরের জনগণের সাথে মিশছি, মানুষের বাসায় বাসায় যাচ্ছি, বাজারে যাচ্ছি, তারপরে বিভিন্ন উঠান বৈঠক করছি। আলহামদুলিল্লাহ সকলের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। এ আসনে মোট বৈধ প্রার্থী 4 জন থাকলেও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদ বিএনপিতে সমর্থন করায় তিনি নির্বাচন করছেন না। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। বান্দরবানের 4টি উপজেলার দুর্গম 12টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি। তিনি বলেন 186টি ভোট কেন্দ্রের মধ্যে রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদমের 12টি কেন্দ্র দুর্গম এলাকায় হওয়ায় হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান 300 আসনে লড়ছেন 4 জন। বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিংপ্রু জেরি, এনসিপির আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন, জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় দিনের মতো রাঙামাটির আরও 6টি দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে করে পাঠানো হলো ব্যালট ও জনবল। দুপুরে জোড়াছড়ি উপজেলার 6 কেন্দ্রের ব্যালট পেপার, ভোটের সরঞ্জাম ও লোকবল পাঠানো হয়। ভোট কেন্দ্রগুলো অতি দুর্গম হওয়ায় সড়ক বা নদী পথে যোগাযোগের কোনো সুযোগ নেই। এসব এলাকায় ভোটার রয়েছেন 10,319 জন। এর আগে শনিবার বরকলের 2টি, বিলাইছড়ির 1টি এবং জোড়াছড়ির 1টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম ও লোকবল হেলিকপ্টারে পাঠানো হয়। মাদারীপুরে জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা রোধে টহল জোরদার করেছে যৌথ বাহিনী। রোববার রাতে মাদারীপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শফিন সারোয়ারের নেতৃত্বে ঢাকা বরিশাল মহাসড়কের সদর উপজেলার ঘটকচর এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্ট বসানো হয়। নিরাপত্তার স্বার্থে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালায় যৌথ বাহিনী। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে কাজ করছে একাধিক গোয়েন্দা টিম। নির্বাচনকে সামনে রেখে বরিশালে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচনকালীন সময়ে জেলার আগুইলছড়া উপজেলার সেরাল গ্রামটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ায় শনিবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এতে সেনাবাহিনীর 7 পদাতিক ডিভিশনের অধীন 6 পদাতিক ব্রিগেডের 62 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আগুইলছড়া আর্মি ক্যাম্পের একটি দল অংশ নেয়। অভিযানের সময় এলাকায় তল্লাশি ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের ধর্মঘট 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন শ্রমিকরা। রোববার রাতে বন্দর রক্ষার সংগ্রাম পরিষদ জানায়, জাতীয় নির্বাচন ও রমজানের পণ্য খালাসের স্বার্থে ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়েছে। বন্দরের কর্মচারীদের গ্রেফতার, হয়রানিমূলক বদলি ও সাময়িক বরখাস্ত সহ 5টি সমস্যার সমাধান না হলে 16 ফেব্রুয়ারি থেকে আবারও কর্মসূচি শুরু হবে বলে জানান শ্রমিক নেতারা।
এদিকে আন্দোলনকারী 17 জন শ্রমিক ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যে কোনো মূল্যে সরকার চট্টগ্রাম বন্দর সচল রাখবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সময়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কোনো চুক্তি সই হচ্ছে না। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বিডার নির্বাহী চেয়ারম্যান একথা জানান। আপনারা বলতে পারেন কিনা এই সরকারের আমলে সাইন হচ্ছে না, আমার মনে হয় এটা ফেয়ার অ্যামাউন্ট অফ সার্টেনটি নিয়ে বলা যায়, কারণ আর 2টা কার্যদিবস হচ্ছে। আউটার রিং করে যে পড়ে আছে ছোলা, ডাল, তেল, 18 কোটি মানুষ তারা জিম্মা রাখছে। এটা চলতে দেওয়া যায় না। দেয়ারফর the government has decided to go in hard line. যে কেউই হোক পোর্ট চালু রাখার ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো কিছু করছে তাহলে তাকে ধরা হবে। এখন অনলাইন পোর্টালে মিলবে বন্দর ও জাহাজ সংক্রান্ত তথ্য। রোববার বিকেলে চট্টগ্রামের একটি হোটেলে RSGTL চট্টগ্রাম পোর্টালের উদ্বোধন করা হয়। এই পোর্টালের মাধ্যমে বন্দর ও জাহাজ সংক্রান্ত যে কোনো বিষয় জানা যাবে খুব সহজেই। কন্টেইনার ও শিপমেন্ট ট্র্যাকিং, ইনভয়েস জেনারেট, অনলাইন পেমেন্ট ও লোডিং টিকেটের সুবিধাও রয়েছে এই পোর্টালের আওতায়। ব্যবসায়ীরা RSGS পোর্টালে গিয়ে সরাসরি রফতানি কার্যক্রমের জন্য করতে পারবেন রেজিস্ট্রেশন ও লগ ইন। পোর্টালটি বাংলাদেশের আমদানি রফতানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানানো হয়। নতুন সরকারকে চাপমুক্ত রাখতেই নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এর আওতায় 30 থেকে 35 হাজার কোটি টাকা ব্যয়ে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। সচিবালয়ের সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা জানান, চুক্তি সম্পন্ন হওয়ার পর প্রকাশ করা যাবে বিষয়বস্তু। বাণিজ্য এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টার তথ্য অনুযায়ী তৈরি পোশাক, চামড়াজাত ও পাটজাত সহ বছরে 1 লাখ কোটি টাকার পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে বাংলাদেশ। বিপরীতে 20,000 কোটি টাকার মার্কিন পণ্য দেশে আসে। দুদেশের মধ্যে 80,000 কোটি টাকার বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাণিজ্য উপদেষ্টার আশা, এই চুক্তির ফলে শুল্ক হার 20% থেকে আরও কমবে। স্বাক্ষরের পর চুক্তির বিষয়গুলো প্রকাশ করা হবে। নতুন সরকারকে চাপমুক্ত রাখতেই নির্বাচনের 3 দিন আগে বাণিজ্য চুক্তি হচ্ছে বলেও মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। শুধু যে আমরা ওভারঅল ট্যারিফ কমানোর চিন্তা করছি তা না, আমাদের প্রচেষ্টা রয়েছে যে আমাদের যে মূল পণ্য গার্মেন্টস সেই জায়গায় যেন আমাদের শুল্ক শূন্য হয়। চুক্তির আওতায় মার্কিন কোম্পানি বোয়িং থেকে 47টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বাণিজ্য উপদেষ্টা জানান, 30 থেকে 35 হাজার কোটি টাকায় 25টি উড়োজাহাজ কেনা হচ্ছে, যার মধ্যে 2035 সাল নাগাদ 14টি সরবরাহ করা হতে পারে। ওনারা নিদেন পক্ষে 47টা প্লেনের কথা বলেছেন। আমরা যে চুক্তি বোয়িংয়ের সাথে করতে যাচ্ছি এটা 2035 সাল নাগাদ মাত্র 14টা প্লেন নিয়ে কথা বলছি। এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজ যাত্রী রেখে ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করবে বিমান। 20,000 টাকায় টিকিট কেটে সৌদি আরব থেকে দেশে ফেরা যাবে। এতে 120 কোটি টাকা বাড়তি আয় হবে বলে জানান উপদেষ্টা। 20,000 টাকায় একমুখী টিকিট বিক্রি করছি, এর বিনিময়ে বিমান অতিরিক্ত 120 কোটি টাকার মুনাফা করবে। এ সময় উপদেষ্টা হিসেবে সরকারি গাড়ি বাড়ি কোনো কিছুই নেননি দাবি করে বাণিজ্য উপদেষ্টা বলেন, দায়িত্ব ছাড়ার আগেই নিজের সম্পদের বিবরণী জমা দিবেন। আইন মেনেই বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হওয়ার দাবিও তার। সকলেই অংশগ্রহণ করবেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির অভিযোগ নিয়ে নথি ও তথ্য সংশ্লিষ্ট সংস্থাকে দেয়া হলেও ব্যবস্থা নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। রোববার সন্ধ্যায় বিদ্যুৎ ভবনে জ্বালানি বিভাগের 5টি অ্যাপ উদ্বোধন শেষে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। আরও বলেন, দুর্নীতির তদন্ত ও শাস্তির বিষয়টি মন্ত্রণালয়ের হাতে নয়, এজন্য দুর্নীতি দমন কমিশন আছে। তবে যেসব ক্ষেত্রে মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় নথি, তথ্য ও প্রমাণ সরবরাহ করা হয়েছে। যে কোনো চুক্তিতে একটা থাকে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে, তো ওই জন্য এইটা নন ডিসক্লোজার, আপনি যদি এটা ভায়োলেট করেন তাহলে আপনাকে এটার জন্যই আপনাকে কোর্টে নিয়ে যেতে পারবেন। বাট এই যে নতুন সরকার এসে ওনারা আরও দেখবেন, ওনারা যদি লিগ্যাল ওপিনিয়ন নেবেন। আমরা যে অ্যাডভাইস দ্যাট রিসিভড, আমরা এটা পরে আমরা অ্যাটর্নি জেনারেল অভিমত নিচ্ছি এবং আমাদের লিগ্যাল কাউন্সিলদের অভিমত এনেছি। ওনারা বলছেন যে দিস উইল প্রবলি ভায়োলেট দি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট that we have as
signed with those entities. নভেম্বর ডিসেম্বরের ধারাবাহিকতায় জানুয়ারিতেও বেড়েছে মূল্যস্ফীতি। গত মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 8.58%। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস জানায়, গেল মাসেও চাপে ছিল মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষ। এর আগে ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছিল 8.49%, আর নভেম্বর মাসে মূল্যস্ফীতি ছিল 8.29%। বিবিএস এর হিসাব বলছে, গেল মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 8.29% আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয় 8.81%। এ নিয়ে টানা 4 মাস ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে খাদ্য মূল্যস্ফীতি। তলানিতে নেমেছে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি। সর্বশেষ ডিসেম্বরে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে 6.20%, যা চলতি অর্থ বছরের শেষ 6 মাসের হিসাবে সর্বনিম্ন। এমন অবস্থায় আজ নীতি সুদ হার অপরিবর্তিত রেখে দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করছে কেন্দ্রীয় ব্যাংক, যাকে ব্যবসার জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন উদ্যোক্তারা। অর্থনীতিবিদরা বলছেন, কেবল মূল্যস্ফীতির দোহাই দিয়ে চড়া সুদ হার টেনে নিয়ে যাওয়া অর্থনৈতিক অদূরদর্শিতার শামিল। এমএস আরিফিনের রিপোর্ট। গেল কয়েক বছর ধরে 2% ঘরে ঘুরপাক খাওয়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে টাকা সরবরাহ কমাতে নীতি সুদ হার রাখা হয় 10%। তবে এর সুফল মিলেছে সামান্যই। সংকোচনমূলক এমন নীতির পর মূল্যস্ফীতি 10% থেকে 8%-এর ঘরে নামলেও নিয়মিত ওঠানামার মধ্যেই রয়েছে পাগলা ঘোড়ার হার। 1.5 বছরে একবারও ছোঁয়নি কাঙ্ক্ষিত লক্ষ্য 7%-এর ঘর। ঠিকই নেতিবাচক প্রভাব পড়েছে বিনিয়োগে। গ্যাস, ইলেকট্রিসিটি এগুলো তো সমস্যা আছেই। চিটাং পোর্টে পয়সা বাড়াই দিল, সবাই পয়সা বাড়াচ্ছে, গ্যাসের ট্যারিফ আরও বাড়ছে এখন। এর মাঝে যদি ইন্টারেস্ট রেটটা এত হাই থাকে, তাহলে কোন ব্যবসায়ী যায় 14%, 15% যায় ইন্টারেস্ট নিয়ে ব্যবসা করবে? ইট ডাজন্ট মেক সেন্স। এটা হয় না আসলে। করোনার সময়ের চেয়েও কম প্রবৃদ্ধি 6.52% নিয়ে অর্থবছর শুরু করে অক্টোবর পর্যন্ত টানা 4 মাস কমে 6.23% নামে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি। এরপর নভেম্বরে কিছুটা ঘুরে 6.58% দাঁড়ালেও ডিসেম্বরে তা নামে 6.20%। বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তি খাতের যে একটা আমরা স্থবিরতা দেখছি, যেটা 22-23% জিডিপির সমপরিমাণে এটা দাঁড়িয়ে আছে, তো মূলধনী বিনিয়োগ যেটা, সেটা হচ্ছে না। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এটা একটা অশনি সংকেত। এমন বিনিয়োগ বিমুখ পরিস্থিতির মধ্যেও অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে নীতি সুদহার অপরিবর্তিত রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক। কেবল সুদহারকেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একক হাতিয়ার হিসেবে না দেখে বাস্তবমুখী পদক্ষেপ নেয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ইনফ্লেশন রেট কিছুটা কমের দিকে নিয়ে আসা সম্ভব হয়েছে, কিন্তু এখনো বাংলাদেশ ব্যাংক যেটা প্রাক্কলন করেছিল সেটা পর্যন্ত আমরা যেতে পারি না। এটা কেবলমাত্র সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে এটাকে সামাল দেওয়া সম্ভব হবে না। এটা একটা ইনস্ট্রুমেন্ট হতে পারে, কিন্তু অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো না থাকলে যে এটা কাজ করে না, এটা তো আমরা তো দেখছি। কঠোর মুদ্রানীতির প্রভাবে ব্যাংক ভেদে ঋণের সুদহার পৌঁছেছে 15 থেকে 16%, যার প্রতিফলন দেখা যাচ্ছে চলতি অর্থ বছরের শেষ 6 মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে 1 বছর আগের একই সময়ের তুলনায় কমেছে 16%। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক ও অর্থনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে নির্বাচন পরবর্তী বাংলাদেশ জনগণের প্রত্যাশার প্রতিফলনের মধ্য দিয়ে নতুন এক রাষ্ট্র গড়ার পরিকল্পনা করতে হবে নতুন সরকারকে। ভূরাজনৈতিক দিক থেকে বাংলাদেশকে নিয়ে ভারত সহ পরাশক্তিগুলোর আগ্রহ থাকায় সব দিক সামলে চলাই হবে বড় চ্যালেঞ্জ, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। আর টানাপোড়েনের শঙ্কায় নত যেন না হয়ে বাণিজ্য ও বিনিয়োগ স্বার্থে কৌশলী সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ বিশ্লেষকদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। হাজারো মানুষকে হত্যা করা হয়েছে, হাজার মানুষকে আহত করা হয়েছে, সেই অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন ইনশাআল্লাহ। বাংলাদেশের জন্যই আমাদের লড়াই। আমরা পুরানা বস্তা পচা রাজনীতির যে পর্দা আছে এটাকে ছিঁড়ে খান খান করে দীর্ঘ 16 বছর একটি রাজনৈতিক সরকারের স্বৈরাচারী শাসনের পর গণতান্ত্রিক নির্বাচিত সরকারের অপেক্ষায় 18 কোটি মানুষ। তবে নির্বাচিত সরকারের বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক উত্তরণ, অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতির মেলবন্ধন বজায় রাখা, বলছেন বিশ্লেষকরা। কেউ কিন্তু কারো ডিফিট মেনে নিতে পারে না। সো সেইভাবে একটা রাজনৈতিক কালচারটা আবার আমাদেরকে একটা তৈরি করতে হবে।
অর্থনীতিবিদরা মনে করেন অতীতের মতোই একক কোনো দেশ ও বাণিজ্য প্রীতি চাপে ফেলবে নতুন সরকারকে। যদিও বিশ্লেষকদের মত, পরিবর্তনশীল বাস্তবতায় নতুন সরকারকে সমর্থন দিতে হবে প্রতিবেশী রাষ্ট্রকে, সুসংহত হবে দ্বিপাক্ষিক বাণিজ্য। বিশ্ব তো এখন আমেরিকা এবং ভারত তো চায়নার শত্রু। গত যে সরকার ছিল এই 3 জায়গায় খেলতে গিয়ে কোনো জায়গায় সে জিততে পারেনি, এবং পরবর্তী সরকারের ক্ষেত্রেও ভূরাজনীতিটা হবে মেজর চ্যালেঞ্জ। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে দুই দেশেরই উচিত হবে সাধারণ মানুষের যে অ্যাসপিরেশন এবং স্পিরিটটা আছে সেটাকে ধারণ করা, যে অমীমাংসিত বিষয়গুলি আছে সেগুলিকে সুরাহা করতে পারবে। রাজনৈতিক সরকারের দিকে তাকিয়ে ইতোমধ্যে অনেক বিদেশি বিনিয়োগকারী অবস্থান নিয়েছে ওয়েট অ্যান্ড সি পলিসিতে। তাই গণ অভ্যুত্থান পরবর্তী টেকসই অর্থনীতির লক্ষ্যে পররাষ্ট্রনীতির ভারসাম্যে গুরুত্ব দিচ্ছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বৈশ্বিক বাণিজ্যের দৃশ্যমান পলিসি অনুযায়ী দেশভিত্তিক স্বার্থকে বিচক্ষণের সাথে দেখার পরামর্শ তাদের। যাদেরকে আমরা হেজেমন্স বলছি তাদের থেকে একটু দূরত্ব বজায় রেখে আমাদের সাউথ এশিয়ার মধ্যে তো মিডল পাওয়ার্সও আছে, নেপাল আছে, ধরেন ভুটান আছে, শ্রীলঙ্কা আছে, সাউথ ইস্ট এশিয়ায় ধরেন ইন্ডোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, আমরা আফ্রিকান কান্ট্রিজগুলো আছে। আমরা কিন্তু এই জায়গাগুলোকে কিন্তু এক্সপ্লোর করিনি। তাদের মধ্যে আমরা সহযোগিতা গড়ে তুলতে পারি কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আমাদেরকে ওই গতানুগতিকভাবে চিন্তা করলে হবে না যে চীনের সাথে সম্পর্ক থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন হবে। বাণিজ্যটাই প্রধান হবে, এবং এই বাণিজ্যের ক্ষেত্রে আমরা কি ধরনের মানুষকে লেভারেজ দিই। অভ্যন্তরীণ স্থিতিশীলতা, পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক সংস্কার, এই 3 বিষয়ের ওপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ। নতুন সরকারের সামনের কয়েক মাসের সিদ্ধান্তই ঠিক করে দেবে বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে দেশ ঘুরে দাঁড়াতে পারে, আর ব্যর্থ হলে সংকট দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় বিশ্লেষকরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ রোজা। পরবর্তী সংবাদগুলো নিয়ে আসছি কিছুক্ষণ পর। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। চিরনিদ্রায় শায়িত হলো মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফা। কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ ছোট্ট শিশুটিকে হারিয়ে শোকস্তব্ধ পুরো পরিবার। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। হুজাইফার জানাজায় অংশ নেয়া সর্বস্তরের মানুষের দাবি, অচিরেই বন্ধ করতে হবে সীমান্তে হত্যাকাণ্ড। 27 দিন জীবন মৃত্যু সন্ধিক্ষণে থেকে থেমে গেছে ছোট্ট শিশু হুজাইফার প্রাণ। তার মৃত্যুতে মা বাবার আহাজারিতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রোববার সকালে ঢাকা থেকে নিজ গ্রাম কক্সবাজারের টেকনাফের তেতসি ব্রিজ এলাকায় নেওয়া হয় হুজাইফার মরদেহ। তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন সর্বস্তরের মানুষ। আমার বুক খালি হয়েছে, আমি জানি কিরকম কষ্ট আর মানুষের বুক যেন খালি না হয়, সরকারের কাছে এটা অনুরোধ। হুজাইফার জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ এলাকার শত শত মানুষ। তাদের দাবি, অবিলম্বে সীমান্তে নজরদারি জোরদার করতে হবে। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে, কর্তৃপক্ষ, সীমান্ত কর্তৃপক্ষ যাতে সতর্ক থাকে, সেই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের গায়ে পার্শ্ববর্তী দেশের বিদ্রোহীদের গুলি আসবে, এটা খুবই ন্যাক্কারজনক। সীমান্তরক্ষী বাহিনীকে আমাদের এই সীমান্তের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। গত 11 জানুয়ারি কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের ছোড়া গুলি মাথায় লাগে 3য় শ্রেণীর শিক্ষার্থী হুজাইফার। চট্টগ্রাম ও ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যায় হুজাইফা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নরসিংদীর রায়পুরায় দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল ব্যবসায়ীর। স্বজনরা জানান, রোববার রাতে উপজেলার চরণধুয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। এ সময় গাজীপুরা এলাকায় আগে থেকেই ওত পেতেছিল দুর্বৃত্তরা। হঠাৎ তাকে গুলি করে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। নড়াইলে নিজ ঘর থেকে এক ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার শাহবাদ ইউনিয়নের চাঁদপুর এলাকায় চট্টগ্রামে চাকুরিরত আবুল কালামের বাড়িতে একাই বসবাস করতেন ভ্যান চালক জাহাঙ্গীর হোসেন সানা। সকালে তার ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় দরজা খোলা দেখে স্থানীয় এক ব্যক্তি ভেতরে ঢুকে জাহাঙ্গীরের রক্তাক্ত মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। তার মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় জাহাঙ্গীরের মোটর চালিত ভ্যানটি সেখানে পাওয়া যায়নি।
কক্সবাজারের উখিয়া ক্যাম্প ছেড়ে ভাড়া বাসা বা স্থানীয়দের জমি দখলে নিয়ে বসবাস করা প্রায় 1000 রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী। সেনাবাহিনী জানায়, জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহার ঠেকাতে অভিযান চালানো হয়। তাদের আশ্রয় দেয় 3 জনকে 1,27,000 টাকা জরিমানা করা হয়। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার বালুখালীর মরাগাছতলা এলাকা, পাহাড় ঘেরা এলাকাটির ভেতরে ঢুকলেই যেন অন্য জগৎ। পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে শত শত ঘর, যেখানে বাস করছে হাজারো রোহিঙ্গা। তাদের কাছ থেকে প্রতি মাসে 2 থেকে 3,000 টাকা ভাড়া আদায় করে একটি সিন্ডিকেট। একই সঙ্গে চলতো মাদক ব্যবসাও। এইগুলো আগে পাহাড় ছিল, তারপর গড় মেডিকাটে গড় বেঁচে রোহিঙ্গাদেরকে ভাড়া দেয়। খুব কষ্ট আসছিলাম, তারপর এখান থেকে মুড়া আসছিল এই জমিদারে বলিয়া এখান থেকে আমরা থাকতে পারবেন, সেটা বলে থাকতে পারবেন, ভাড়া দিতে হবে। রোববার ভোরে মরাগাছতলা এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। তল্লাশি শুরু হলে বেরিয়ে আসে শত শত রোহিঙ্গা। পালিয়ে যায় অনেকেই। তবে 350 ঘর থেকে আটক করা হয় 1000-এর বেশি রোহিঙ্গাকে। একই সঙ্গে আটক করা হয় ঘর ভাড়া দেয়া কয়েকজনকে। কারণ বিল মাত্র 1,500 টাকা দিয়ে পানি দিয়ে কারণ দিয়ে এটা আমাকে রাখছিলাম। স্যার ওরা তো রাস্তা বাইরে ঘুমাচ্ছে, সেজন্য আমাদের ওখানে যাই আশ্রয় চাইলেও আশ্রয় দিলাম আর কি। হাত পায়ে দইরা বলতেছে আমাদের কিছু টাকার আশ্রয় দেন, তো আমরা বলতেছি যে আমার তো এখানে জায়গা নাই, তাইলে আপাতত 2টা আছে, ওই বেড়া দিয়ে দিছে আর কি। স্থানীয়রা বলছেন, ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া অপরাধের বিস্তৃতি সহ নানা সমস্যা তৈরি করছে। যারা তাদেরকে রোহিঙ্গাদের বাসা বাড়ি দিচ্ছে তাদেরকে আইনের আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। এরাও দায়ী, স্থানীয়রাও দায়ী এবং সিও দায়ী। প্রশাসন বলছে জড়িতদের আইনের আওতায় আনা হবে। যেহেতু স্থানীয় লোকজন এই অপরাধের এক ধরনের সহায়ক শক্তি হিসেবে কাজ করছেন, আমাদের চেষ্টা হচ্ছে যে তারা যাতে এই ধরনের অপরাধ থেকে বিরত থাকেন, সেটার জন্য আমরা তাদেরকে বিভিন্ন মেয়াদের অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করছি। আটক রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের মাধ্যমে ফেরত পাঠানো হবে ক্যাম্পে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভাড়া বাড়িতে একপাশে আবাসিক পরিবারের বসবাস, অন্য পাশে চলছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। নেই শিক্ষার্থীদের কোনো আবাসিক হল, ল্যাব ও স্থায়ী ক্যাম্পাস। অথচ স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি নির্ধারণ করা হলেও করা হয়নি অধিগ্রহণ। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। জিয়াউল হকের তথ্য, ছবিতে রিপোর্ট। জেলার একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় 2024 সালে ইউজিসির অনুমোদনে শিক্ষা কার্যক্রম শুরু হলেও এখনও নিজস্ব ক্যাম্পাস নেই পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। আবাসিক পরিবারের ভাড়া বাড়িতে চলছে পাঠদান। শ্রেণীকক্ষ সংকট, ল্যাবের সুযোগ সুবিধা না থাকার কারণে ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের লেখাপড়ায়। শহরের বিভিন্ন স্থানে 4টি ভবন ভাড়া নিয়ে চলছে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম। স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় হতাশ ও ভোগান্তিতে শিক্ষার্থীরা। এদিকে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য সদর উপজেলার কদমতলা এলাকায় প্রায় 75 একর জমি অধিগ্রহণের জন্য স্থানীয় প্রশাসন অনুমোদন দিলেও এখনো কাজ শুরু হয়নি। আমরা পাবলিক ভার্সিটির কোনো সুযোগ সুবিধাই পাচ্ছি না। স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে ল্যাব ফ্যাসিলিটিগুলো আমরা ঠিকভাবে পাই না। এক ব্যাচের ক্লাস হচ্ছে, এখন জায়গা নেই, আরেক ব্যাচকে দরজার সামনে দাঁড়ায় থাকা লাগতেছে। শিগগিরই স্থায়ী ক্যাম্পাস নির্মাণে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। পুরো প্রশাসন আমাকে সর্বাত্মক সহযোগিতা করছে। নিজস্ব একাডেমিক ভবন প্লাস আমাদের শিক্ষার্থীদের ছাত্রাবাস, সেটা আমাদের সমাধান হবে। বিশ্ববিদ্যালয়টিতে 300 জন শিক্ষার্থী রয়েছেন, আর শিক্ষক আছেন 19 জন। কর্মকর্তা, কর্মচারী ও অফিস সহকারী আছেন 49 জন। সময় সংবাদ, পিরোজপুর। ওয়াশিংটনে যুদ্ধের হুমকিকে তেহরান ভয় পায় না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কেবল পরমাণু কর্মসূচি নিয়েই আলোচনা করতে প্রস্তুত বলে জানান তিনি। এদিকে ওয়াশিংটনকে তেহরানের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, ইরানের সার্বভৌমত্বকে সম্মান জানালে তবেই সংলাপের পথ খোলা থাকবে। এর মধ্যেই ওমানের মধ্যস্থতায় আগামী সপ্তাহে দুদেশের মধ্যে পরমাণু ইস্যুতে আরেক দফা আলোচনার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ওয়াশিংটনের সঙ্গে পরমাণু আলোচনায় আগ্রহী তেহরান, তবে সামরিক চাপ মানতে নারাজ। স্থানীয় সময় রোববার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের প্রতি সম্মান দেখাতে হবে। শক্তির ভাষা ইরান মেনে নেবে না, তবে সংলাপের পথ খোলা রাখতে চায় তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়টি মেনে নেবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, ইরান কেবল পরমাণু কর্মসূচি নিয়েই আলোচনা করতে প্রস্তুত। তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে দাঁড়াবে না বলেও স্পষ্ট করেন তিনি। আরাকচির দাবি, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শক্তির ইরানের সক্ষমতা নির্ধারণ করার অধিকার নেই। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশকে ঘিরে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সেনা কমান্ডার আব্দুল রহিম মুসাভি। তার বক্তব্য, ইরানের ওপর হামলা হলে পুরো অঞ্চল যুদ্ধে জড়িয়ে পড়বে, যার দায় বহন করতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। একই সঙ্গে তিনি বলেন, ইরান আঞ্চলিক যুদ্ধ চায় না, যদিও দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত তারা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইরানের নোবেল জয়ী নার্গিস মোহাম্মদীকে 6 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। স্থানীয় সময় রোববার নার্গিসকে ওই কারাদণ্ড দেয়া হয়েছে বলে তার এক আইনজীবী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান। বলেন, অপরাধ সংগঠনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশের অভিযোগে নোবেল জয়ী নার্গিস মোহাম্মদীকে 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার উপর দেশ ত্যাগে 2 বছরের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। ওই সাজার পাশাপাশি প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে মোহাম্মদীকে আরও 1.5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 2 বছরের জন্য দেশটির পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের হোসফ শহরে নির্বাসনে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। অস্ত্র ত্যাগ না করার পাশাপাশি গাজায় কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির রাজনৈতিক নেতা খালেদ মেশল বলেন, উপত্যকায় বিদেশি শাসন মানা হবে না। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও 3 ফিলিস্তিনি হতাহত হয়েছেন। 2 দিন বন্ধ রাখার পর রোববার আবারও খুলে দেওয়া হয়েছে রাফা সীমান্ত। জাতিসংঘের তথ্য অনুযায়ী সীমান্ত খোলার প্রথম 4 দিনে মাত্র 36 জন গুরুতর অসুস্থ ফিলিস্তিনি এবং 62 জন সঙ্গী মিশরে যেতে পেরেছেন। স্থানীয় সময় রোববার আবারও ইসরায়েলি সেনাদের হামলার শিকার হন নিরীহ ফিলিস্তিনিরা। উপত্যকার বেইত লাহিয়ায় হামলা চালায় দখলদাররা, এতে হতাহতের ঘটনা ঘটে। এদিকে মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, রোববার দুপুরের পর রাফা ক্রসিং দিয়ে সীমিত আকারে ফিলিস্তিনিদের যাতায়াত শুরু হয়। 2024 সালের মে মাসে ইসরায়েল দখলের পর প্রায় বন্ধ থাকা এই ক্রসিংটি যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসেবে সম্প্রতি খোলা হয়। তবে পুনরায় চালু নিয়ে বিভ্রান্তিতে শুক্র ও শনিবার এটি বন্ধ ছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী খোলার প্রথম 4 দিনে মাত্র 36 জন গুরুতর অসুস্থ ফিলিস্তিনি এবং 62 জন সঙ্গী মিশরে যেতে পেরেছেন। একই দিন হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে না এবং গাজায় কোনো বিদেশি হস্তক্ষেপও মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সংগঠনটির রাজনৈতিক নেতা খালিদ মেশাল। দোহায় এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দখলদারিত্বের অধীনে থাকা জনগণের জন্য প্রতিরোধ হলো তাদের অধিকার, যা তারা গর্বের সঙ্গে ধারণ করে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দীর্ঘদিন ধরে ইসরায়েলের ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে বলে উল্লেখ করেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।